আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ কষ্ট করে এখানে সময় দেওয়ার জন্য। আপনাদের আজকে ডাকার মূল উদ্দেশ্য হলো আমরা আসলে জুলাইয়ের যে অভ্যুত্থানটা হয়েছিল সেই অভ্যুত্থানের পরে আমরা চিন্তাভাবনা করেছিলাম যে কোনো না কোনোভাবে বাংলাদেশে কিছুটা পরিবর্ধন হবে, আমরা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখব। কিন্তু পরবর্তীতে সরকার দল এবং বিরোধী দল তাদের গতানুগতিক যে আচরণটা সেই আচরণটা থেকেও এখন পর্যন্ত বের হয়ে আসতে পারে না। যদিও অপ্রাসঙ্গিক সেটা দিয়েই শুরু করি। আপনারা দেখেছেন যে রাশেদ প্রধান ভাই একটা কথা বলেছেন, ওই অনুষ্ঠানের পিছনের সারিতে আমিও ছিলাম। আমি গিয়ে ওনার কথাটা পুরোপুরি শুনেছি এবং বোঝার চেষ্টা করেছি উনি আসলে কি বলতে চান। দেখেন, আপনাদের সাংবাদিকরা অনেকেই সাক্ষী থাকবেন যে ম্যাডাম জিয়া উনি সারাটা জীবন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার জীবনটা দিয়েছেন ওই সংবিধান সংস্কার করতে গিয়ে, দেশের জন্য লড়তে গিয়ে। ম্যাডাম জিয়াকে আমরা দীর্ঘদিন দেখেছি। ওনার যখন ক্ষমতায় ছিলেন না তখন ওনার ছোট ছেলেকে আমরা আধিপত্যবাদের যারা ছিল আওয়ামী লীগের মারপিটের কারণে আমরা মরতে দেখেছি এবং শেষ বয়স পর্যন্ত এসে, একদম শেষ বয়সে এসে তাকে আমরা দীর্ঘদিন জেল খাটতে দেখেছি। এখন ওনার ব্যাপারেও সমালোচনা মেনে নেওয়া যেত যদি উনি সরকারের এখন কোনো দায়িত্বে থাকতেন। উনি যদি সরকারের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে থাকতেন, এমনকি যদি রাষ্ট্রপ্রধানও থাকতেন, রাষ্ট্রপতিও থাকতেন, আমরা ওনার বিরুদ্ধে সমালোচনাগুলো মেনে নিতাম। ব্যাপারটা এমন হয়েছে যে যার বিরুদ্ধে সমালোচনা করা যায় না কিংবা যাবে না, উচিত না, তাকে নিয়ে সমালোচনা করতেছে এবং বিরোধী দল এটা নিয়ে ক্ষমা চাওয়ার মতো মানে যে একটা ম্যানার থাকা দরকার সে ম্যানারটাও দেখাচ্ছেন না। এবং সেই সাথে সাথে যাকে নিয়ে আমরা সমালোচনা করতে চাই সেটা হলো সর্বপ্রথম আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া রহমানকে নিয়ে আমরা একদম মন খুলে সমালোচনা করতে চাই। রাস্তায় দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করে সমালোচনা করতে চাই, এমনকি আমরা ঘুমিয়েও সমালোচনা করতে চাই। কারণ ওনার বিরুদ্ধে সমালোচনা করাটা যদি অপরাধ হয়ে যায়, যদি এটা অপরাধের ভিতর পড়ে, আপনারা ধরেই নেবেন ফ্যাসিস্টের শুরুটা আবার হয়ে গেছে। ফ্যাসিস্টের শুরুটা আবার নতুন করে শুরু হয়েছে। আমরা তারেক জিয়া রহমান এবং ক্ষমতায় যারা আছে তাদেরকে একদম প্রাণ খুলে যতটা মন চায় ততটা একদম গালি দিয়ে সমালোচনা করতে চাই। সেই সাথে সাথে আমরা দেখতে চাই যে যাদেরকে নিয়ে সমালোচনা করা উচিত না, একেবারেই উচিত না, সেটা সে কোনো রাজনৈতিক দলের থেকে হোক কিংবা যে কোনো অরাজনৈতিক সংগঠন থেকে হোক, সে জায়গায় যদি কেউ কিছু বলে থাকে মানুষ ভুলের ঊর্ধ্বে না, সেটাকে ক্ষমা চাইতে হবে। সেটা না করে আজকে কি দেখলাম যে কিছু ছাপড়ি টাইপের লোকজন রাশেদ প্রধান ভাইয়ের বাড়ির সামনে গিয়ে সেখানে গিয়ে ভাঙচুর, তারপরে একজনকে ইট দিয়ে দেখলাম যে থেতলে দেওয়ার মতো ঘটনাও ঘটে গেছে। আমরা এইগুলো আসলে দেখতে চাই না। আমরা হাদি ভাইয়ের কাছে একটা কথাই শুনতাম যে ম্যাডাম খালেদা জিয়া যেদিন মারা যাবেন বিএনপির পতন সেদিন থেকেই শুরু হবে। আমরা দেখেছি, আপনারা খেয়াল করেছেন যে এই নির্বাচনটা হওয়ার পরবর্তী সময়েই কিন্তু অল্প সময়ের ভিতর রমজানের ঈদ শুরু হয়ে গেছিল। পুরো রমজান মাসের এই সময়টাতে যতগুলো ইফতার মাহফিল হয়েছে সবগুলোই রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনগুলো তারা নিজেদের জানান দেওয়ার জন্য ইফতার মাহফিলগুলো করেছে। ধর্মীয় বিষয়গুলো তাদের রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের ব্যানারে করেছে। এবং পরবর্তী সময়ে আমরা কি দেখলাম, এখন পর্যন্ত আমার যতটুকু মনে পড়ে শতাধিক ব্যানারে আপনার জুলাই সনদ বাস্তবায়নের করণীয় শীর্ষক এরকম আলোচনা এখন পর্যন্ত আমরা করতে শুনেছি। কিন্তু জুলাইয়ের এই যে জুলাইয়ের যে সনদ বাস্তবায়ন হচ্ছে না, এর করণীয় সম্পর্কে আমরা কাউকে কিছুই এখন পর্যন্ত বলতে শুনি নাই। এখন এটা নিয়ে করণীয় না নির্ধারণ করে জুলাইয়ের বিভিন্ন শক্তিগুলো বিভিন্ন জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা শুধু নিজেদেরকে জানান দিতে চায়, তারা শুধু নিজেদেরকে নেতা বানাতে চায় এবং আপনাদের সামনে, দেশের মানুষের সামনে তারা জুলাইয়ের একটা ভাগিদার হতে চায়। জুলাই তাদের অবদান ছিল, সেটাতে আমরা আসলে কিছুই মনে করি না। জুলাইয়ে তাদের অবদান ছিল কিনা সেটাও আমরা খুঁজতে যেতে চাই না। আমরা শুধু জানতে চাই জুলাই সনদ যেভাবে বাস্তবায়ন হবে বর্তমান সংসদীয় পদ্ধতিতে হবে নাকি আবারও সেটা রাজপথে আসবে। আমরা যখনই রাজপথের কথাগুলো বলতে যাই, রাজপথে যারা হুঙ্কার দিচ্ছেন এই হুঙ্কারের শক্তিগুলো জুলাইয়ের পক্ষের শক্তি। আমরা তাদেরকে জুলাই থেকে উঠে আসতে দেখেছি। তারা এমনভাবে হুঙ্কার দিচ্ছেন মনে হচ্ছে যে আরেকটা গণ অভ্যুত্থানের ডাক দিচ্ছেন এবং এই গণ অভ্যুত্থানের ফলাফল আমার মনে হচ্ছে যে আরও যদি 1000 লোক মারা যায় তাহলে তাদের সুবিধা হয়, আর এই সুবিধাটাই আরও 10-12 জন সম্ভবত এমপি হয়ে সংসদে যেতে পারেন। তাদের ডাকটা এরকম। আমরা দেখেছি সংসদ যখন শুরু হয়, সংসদ শুরু হওয়ার পরেই
আসিফ মাহমুদ ভাই সম্ভবত সংসদের সামনে বসেছিলেন এবং ওনার সাথে আমরা 50 থেকে 100 জন লোক দেখেছি। তার মানে বোঝা গেল যে ওনাদের যে আসলে জনসমর্থনটা আসলে ওই রকমেরই কিংবা এর আশেপাশেই হবে। আমরা আগামীর গণ অভ্যুত্থান ডাকার ব্যাপারে কোনো রকম কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না, তবে আমরা দেখতে চাই হাদি ভাই যে আমাদেরকে বারবার বলতো যে আমরা আগামীর দিনগুলোতে যে বিপ্লবগুলো করব, এই বিপ্লব যেন বুদ্ধিভিত্তিক বিপ্লব হয়, আমরা যেন যোগ্যতা নিয়ে রাস্তায় দাঁড়াই। আমরা এর একটা রোড ম্যাপ দেখতে চাই যারা অভ্যুত্থানে ডাক দিচ্ছেন। আপনারা শুধু নেতা হবেন, আপনারা শুধু এমপি হবেন, আপনারা শুধু সংসদে যাবেন, তার জন্য আমরা সারা বাংলাদেশের মানুষকে মেরে ফেলতে পারি না। আপনারা শুধু নেতা হবেন, আপনারা আবার অভ্যুত্থানের ডাক দিয়ে আপনারা আবার সংসদে যাবেন, তার জন্য আমরা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে পুলিশের হাতে গুলি খেয়ে মরতে দেখতে পারি না। আমরা আজকে একত্রিত হয়েছি আপনাদের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য, সেটা হলো আমরা যেরকম সরকার দলীয় লোকজন যারা আছে তাদের সমালোচনা করতে চাই, সেই সাথে সাথে জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা শক্তি এবং বিরোধী দলের শুধুমাত্র ওয়াকআউট করে যে দায়িত্বটা সারতে চাই, সেই দায়িত্বের জায়গা থেকে তাদের দায়িত্বের অবহেলা সেটা তাদেরকে জানিয়ে দিতে চাই এবং সংসদে গেলে তাদের টুটি চেপে ধরতে চাই। কারণ তারাই আমাদেরকে জুলাই অভ্যুত্থানে ডাক দিয়ে রাস্তায় নামিয়েছিলেন, তারা আমাদেরকে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন এবং তারাই এখন সংসদে গিয়ে শুধুমাত্র ওয়াকআউট করে দায় সারতে চাচ্ছেন। এবং আপনারা দেখেছেন জামাত ইসলাম রিলেটেড একজন ব্যক্তি ইতিমধ্যে বলে ফেলেছেন যে সব দায়িত্ব তো আর জামাতের না, জামাত ইসলাম সব দায়িত্বই নেবে না, আপনাদেরকে আবার জনগণকে রাস্তায় নামতে হবে, জনগণ রাস্তায় নামলে জামাত ইসলাম তাদেরকে সহযোগিতা করবে। আপনারা শুনেছেন নিশ্চয়ই। আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, আপনারা কিন্তু নির্বাচনের পরেই আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার কথা বলেছিলেন এবং সেই সাথে সাথে বলেছিলেন আপনাদের কাছে 2 জন রাজসাক্ষী আছে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।